পশ্চিমবঙ্গের জন্য বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি চলে যাব, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনের যে তাদের দলীয় ইস্তেহার বা ম্যানিফেস্টো বা সংকল্পপত্র, তারা তো আলাদা আলাদা নাম দিয়ে ডাকে। কেউ প্রতিশ্রুতিপত্র, আগেরবার বলেছিল সোনার বাংলার সংকল্পপত্র, এবার দেখলাম সোনার বাংলার কথাটা কোথাও নেই। তার কারণ তারা হয়তো ধরে নিয়েছে যে বাংলা সোনার বাংলায় পরিণত হয়েছে। এতদিনে অনেকবার এসছে, তো অতীতেও অনেকবার আসার অভিজ্ঞতা হয়েছে বাংলায় গত 5 বছরে, বিশেষ করে গত 6 মাসে নির্বাচনের সময়। তো যাই হোক, তারা বেশ কিছু কথা বলেছেন এবং কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মানুষের সামনে। সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা ছিলেন তারাও কিছু প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আমি পয়েন্ট ধরে ধরে তারা যে 15টা প্রতিশ্রুতি দিয়েছে এবং এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা সেটা বলেছে ভরসার শপথ। আমি আশা করেছিলাম যে যেভাবে গত 6 মাস ধরে এসআইআর এর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলায় প্রহসন চালিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে, তারপর তার বক্তব্য শুরু করবে। তার কারণ উনি ক্রোনোলজির কথা বলেছিলেন, উনি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলেছিলেন এবং এসআইআর হচ্ছে ডিটেক্ট করার প্রথম ধাপ। এটা তার কথা অনুযায়ী, আমার কথা নয়। এখনো পর্যন্ত যে নাম বাদ গেছে তালিকা থেকে, প্রথম যে তালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছিল, পরবর্তীকালে 5.5-6 লক্ষ নাম বাদ গেছিল এবং আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় অমীমাংসিত যে নামগুলো ছিল সেখান থেকে পরবর্তীকালে 27 লক্ষ নাম বাদ গেছিল। সব মিলিয়ে প্রায় 90 লক্ষের উপর নাম বাংলা থেকে এরা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় 63% নাম হিন্দু বাঙালির, যারা আসামে এনআরসি করতে গিয়ে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির তালিকায় ইচ্ছাকৃতভাবে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানোর জন্য, বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল। বাঙালিদের উপর বিজেপির অত্যাচার তো নতুন কিছু নয়, আমরা গত 1 বছর ধরে দেখে আসছি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন সময় কেউ বাংলায় কথা বললে, কেউ নিজের পছন্দের খাবার খেলে, কেউ বাড়িতে বাংলা ভাষায় কথা বললে, এমনকি আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আপনারা দেখেছেন বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও, তাকে অ্যারেস্ট করো। এবং যে নেতাগুলো বাঙালিদের বিরুদ্ধে এই কথাগুলো বলেছে বিগত দিনে, তাদের সবাইকেই প্রায় বিজেপি পুরস্কৃত করেছে। তাদের বিরুদ্ধে কোনো দলীয় স্তরে ব্যবস্থা বা কোনো রকম কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। তো যেভাবে তারা বাংলাকে ছোট করেছে, আমি আশা করেছিলাম যে অন্তত পক্ষে কিছু বলার আগে বাংলার মানুষের কাছে তারা ক্ষমা চাইবে। সেটা না করে তিনি প্রকাশ্যেই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন, উনি নিজেই বলেছেন যে इससे বাংলাদেশ से चले, इससे अच्छा दिल्ली और गुजरात से चले। তার মানে কলকাতা বাংলাদেশে, উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে। এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল বা নরেন্দ্র মোদীর সরকার? আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে
তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটা শিলমোহর দিয়ে দিয়েছে। যাই মুখ ফসকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। আমি প্রথমে এবার ধাপে ধাপে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, প্রথমত তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছে, একই ক্যাসেট আবার আজকে বাজিয়েছে। 5 বছর আগে একই কথা বলেছিল। আসামে 10 বছর বিজেপি সরকার, এখনো আজ থেকে 15 দিন আগে অমিত শাহ প্রচারে গিয়ে বলে এসছে, এক টার্ম और दे दीजिए परिंदा भी पैर नहीं मार पाएगा। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান, তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? তিনি বলেছেন, গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। যারা তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমার প্রশ্ন তাদেরকে যে আমি আজ থেকে 757 দিন আগে একটা টুইট করেছিলাম, প্রায় 2 বছর আগে, যে আপনারা কত টাকা, এই টুইটের কপি আমি আপনাদের দেখাচ্ছি, এটা অন রেকর্ড রয়েছে, এক্স হ্যান্ডেলে গেলে আপনারা পাবেন, যে এটা আমি করেছিলাম 14ই মার্চ 2024 সালে লোকসভা নির্বাচনের আগে, যে আপনারা গত 5 বছরে কত টাকা দিয়েছেন আবাস যোজনায় বা গ্রামীণ সড়ক যোজনায় বা 100 দিনের কাজে, এমজি নারেগায়, তার শ্বেতপত্রটা প্রকাশ করুন। 757 দিন পার, আজও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। তারা তৃণমূলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলে। এখানে যারা হোয়াইট পেপারের কথা বলে, যারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে দাবি করেছে, সব থেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যাদের উপর ভুরি ভুরি অভিযোগ, যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে, সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, অজিত পাওয়ার, সে হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনিও তো গেছেন বিজেপিতে। এরকম ভুরি ভুরি উদাহরণ, একের পর এক উদাহরণ আমাদের সকলের কাছে রয়েছে। যাদের বিরুদ্ধে আপনি বলছেন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন, সব থেকে দুর্নীতিগ্রস্ত গুলো তো আপনার পাশে বসে আছে। কারোর বিরুদ্ধে 4টে 5টা 6টা করে ইডি সিবিআইয়ের মামলা। আপনি শ্বেতপত্র ছেড়ে দিন, যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রুফ রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে, পেমা খান্ডুকে নিয়ে, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 1250 কোটি টাকার দুর্নীতি হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী নারায়ণ রানে, এদেরকে নিয়ে আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এগুলো লোক হাসানো। তিনি এরপর বলেছেন, 3 নম্বরে, কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করে 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। তিনি বাংলার বাজেট পড়েনি। 1946 সালে যখন প্রথম পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল বাংলায়, তখন তার নাম হয়েছিল পে কমিটি।
সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। কমিশনের জায়গায় কমিটি কথাটা ব্যবহার হতো, আর সেটা হয়েছিল 1959 সালে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে। তিনি তো জানেনই না, আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। তারপরে তিনি বলেছেন আগামী 5 বছর 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তারা তৈরি করবে এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যারা 1 কোটি চাকরির কথা বলে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4,123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার 5,000, আমি একটা বিধানসভার 58,000 বলছি না, সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছে এই একই জিনিস দিল্লিতে বলেছিল, যুবক যুবতীদের হাতে আমরা 3,000 টাকা করে দেবো। আপনাদের অন্য জায়গায় সরকার আছে না? আসামে আছে না? আসামে দিন। ত্রিপুরায় আছে, পাশে বিহার, রাজস্থানে আছে, ইউপিতে আছে, ঝাড়খণ্ডে আছে, গুজরাটে আছে, ছত্তিশগড়ে আছে, অরুণাচলে আছে, একাধিক রাজ্যে এনডিএ সরকার। আপনারা করুন, করে দেখান, কেউ তো বারণ করছে না। এরপর তারা বলেছে মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। যাদের দলের নেতা সাংসদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, দুর্গাপুজো যে কমিটিগুলো কলকাতায় করে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই আয়করের নোটিশ দেয়, তারা নাকি দুর্গা ঠাকুরের নামে নতুন সুরক্ষা স্কোয়াড তৈরি করবে, তারা নাকি মা দুর্গার নামে সুরক্ষা স্কোয়াড তৈরি করবে। তাহলে যে নেতাগুলো মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করেছিল তারাই এই নির্বাচনে আবার টিকিট পেল কি করে? তারা এই নির্বাচনেও আপনাদের দল কেন টিকিট দিল তাদেরকে? আপনাদের সরকারই তো কলকাতায় যত পুজো কমিটি রয়েছে সবার বিরুদ্ধে আয়কর নোটিশ দিয়েছিল তৃণমূলকে জব্দ করবে বলে। আপনি বলেছিলেন নারায়ণী ব্যাটালিয়ন করবেন আজ থেকে 10 বছর আগে, প্রধানমন্ত্রী নিজে এসে বলেছিল, হয়েছে কুচবিহারে। এরপর তারা বলেছে মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নতুন জুমলা। আমি একটা ছোট্ট ভিডিও খালি আপনাদের দেখাবো, ভিডিওটা চালাও। 8 मार्च अंतर्राष्ट्रीय महिला दिवस है। 8 मार्च तक दिल्ली की बहनों के खाते में 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। हर महीना 2,500 मिल जाएगा और गैस चूल्हा मिल जाएगा फ्री में। ये हमें तो कुछ भी नहीं मिल रहा अभी तक। ওখানকার হিন্দু বিক্রি হয় না, এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিচ্ছে অন্য জায়গায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে। পশ্চিমবাংলায় নিজেদের
500 টাকায় বিক্রি করে। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। লক্ষ্মী ভান্ডার বন্ধ, ভাতা বন্ধ। আপনারা যে ভিডিওটা দেখলেন সেখানে আপনারা দেখছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে আন্তর্জাতিক মহিলা দিবস অর্থাৎ 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এটা আমি বলছি না, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। আপনি মহারাষ্ট্রে বলেছিলেন যত মহিলা আছে সবাইকে আমরা 2000-2500 করে দেবো। সার্ভে সমীক্ষার নামে সমীক্ষা করতে গিয়ে 90 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দিয়েছেন। এগুলো তো পাবলিক ডোমেনে রয়েছে, জনসমক্ষে রয়েছে। আমাদের সরকার ভারতে একমাত্র রাজ্য সরকার যে বাংলার 2,42,00,000 মহিলাকে, পরিবারে একজন থাকলে একজন, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, নো কোয়েশ্চেন আস্কড, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান, আমাদের চ্যালেঞ্জ। আমি তো কোনো সভা থেকে বলছি, আপনি করে দেখান। আপনি তো দিল্লিতে বলেছিলেন 2500 দেবো, তো দিল্লির মুখ্যমন্ত্রী তো এখানে এসে প্রচার করছে আর দিল্লির মহিলারা টাকা পাচ্ছে না। টাকা ছেড়ে দিন, তো বায়ু নিঃশ্বাস নিতে পারছে না। যে সরকার পরিষ্কার বায়ু দিতে পারে না, পরিশুদ্ধ পানীয় জল দিতে পারে না, তারা নাকি 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। বিজেপির প্রতিশ্রুতি পত্র হচ্ছে কোন রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতি পত্র না, এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতি পত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে। এই হচ্ছে মোদির গ্যারেন্টি। এদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। যারা 12 বছর ক্ষমতায় রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন। নরেন্দ্র মোদী নিজে এসে বলেছিল আমরা কোটি কোটি টাকা দিয়েছি বাংলার পশ্চিমবঙ্গ সরকারকে। তা আমি বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এখনো তো পারেনি। তো তারা বলছে যুবকদের 3000 দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1500 টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন কি অর্থের বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের মর্যাদা সম্মান আপনারা কি মনে করেন 3000 টাকায় মানুষ বিক্রি করবে? আপনি দিন, আপনার তো কেন্দ্র সরকার রয়েছে। ডিবিটি যদি কোনো কেন্দ্র সরকার করতে চায় কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। আপনারা তো রাজ্য সরকারের কোনো ফেডারেল স্ট্রাকচার মানেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না। আপনার ইডিসিবিআই যখন রেড করতে আসে তখন তো পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে আসে না, ডাইরেক্ট আসে। তা আপনি যদি 2,42,00,000 মহিলাকে 3000 টাকা দিতে চান, রাজ্য সরকারকে বাইপাস করে ডাইরেক্ট দিন, কেউ তো বারণ করছে না। আপনি যদি যুবক যুবতীদের 3000 টাকা দিতে চান, তার সাথে ভোটের কি? আপনি দিন ডাইরেক্ট, কেউ তো বারণ করছে না। আপনার ইডিসিবিআই যখন আছে তখন তো রেড করতে পারে, আপনার এসআইআর যখন করলো তখন তো যা ইচ্ছা তাই নিজের ইচ্ছা মতো করে যাকে ভোটের তালিকায় রাখবো আর যাকে বাদ দেবো ঠিক করে নিয়ে তারপর সে নিজের ইচ্ছা মতো করলেন। তা মানুষকে পরিষেবা দিতে গিয়ে আপনারা আটকে যান কেন? আপনাদের সমস্যাটা কোথায়? তারা বলেছে ধান, আলু, আম চাষে
বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। 2023 সালে বিজেপির কৃষক বিরোধী নীতির কারণে 10,000-এর বেশি কৃষক মারা গেছেন দেশ জুড়ে। কালো কৃষি আইনের কারণে 700 জনের বেশি কৃষক আত্মহত্যা করেছে। যারা আলু কৃষকদের বন্ধু হিসেবে নিজেদের দাবি করছে, প্রধানমন্ত্রী 2021-এর নির্বাচনের প্রাক্কালে এসে বলেছিল আলাদা করে ভারতীয় রেলের উদ্যোগে মালগাড়ি চালানো হবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে, যাতে কৃষকরা আলু রফতানি করতে পারে। বাংলায় হেরে গেছে 9 জুলাই, আমি তারিখটা বলছি, 9 জুলাই 2021 থেকে মালগাড়ি বন্ধ। দুটো মালগাড়ি গেছিল, একটা আরামবাগ থেকে, একটা তারকেশ্বর থেকে। আজকে যারা আলু চাষের সাথে যুক্ত, তাদের ইউরিয়া কিনতে বা সার কিনতে, যে সারটা, একটা সার আছে বাজারে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, 26-10-26 NPK বলে, যার দাম ছিল 1300 টাকা, 1350 টাকা 2024 সালে, সেটা এবছর দাম হয়েছে প্রায় 1800 টাকা। 20% টাকা দাম বেড়েছে। এর দায় কার? সারের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? ইউরিয়া পটাশের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আলুর একটা বস্তার দাম ছিল 9 টাকা, সেই বস্তা আজকে বাজারে ইউপি বিহারের এজেন্সিরা এসে কলকাতায় সহ বাংলার বিভিন্ন জায়গায় বিক্রি করছে 9 টাকার বস্তা 30 টাকা, কোথাও 40 টাকা, নাইলনের বস্তা। এর দায় কার? আপনারা যদি সত্যি আলু কৃষকদের জন্য সাহায্য করতে চান, তাদের সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে 9 টাকার বস্তা কেন 30 টাকায় বিক্রি হয়? সারের দাম কেন 1800 টাকা হয়? রেলমন্ত্রক কেন মালগাড়ি বন্ধ করে দেয়? এই জবাব দিতে পারবেন? 700 গরিব কৃষক কালো কৃষি আইনের কারণে কেন আত্মহত্যা করে? এখনো পর্যন্ত আপনারা এমএসপি সুনিশ্চিত করতে পারেননি কেন? এর জবাবগুলো কি দিতে পারবে? এরপরে তারা বলেছে রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে রাজ্যে উন্নীত করা হবে। যারা মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, প্রধানমন্ত্রী আমাদের বলেছে মাছ খেলে মুঘল, বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ খাওয়া যাবে না। আমাদের খাদ্যাভাস নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, যারা টন্টিটকিরি করে, যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, তারা নাকি মৎস্যজীবীদের সাহায্য করবেন। করুন, কে বারণ করেছে? এতদিন তো করেননি, রাজ্য সরকার করেছে সমুদ্র সাথী করে। বাংলার পলিটিক্স তো এরা ফলো করে না। এদের কাছে পলিটিক্স মানে হচ্ছে হয় ইসিআই, নইলে ইডি, নইলে সিবিআই। এর তো বেসিক্যালি 3টে এজেন্সি। তারা বলেছে অভিন্ন দেওয়ানি বিধি, গুজরাটে আজ থেকে 7 দিন আগে বিধানসভায় মুভও করা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকরী হয় বাংলায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জনজাতি সম্প্রদায়ের মায়েরা ভাইয়েরা, যারা এসটি। জোর জবরদস্তি ধর্ম বা খাদ্যাভ্যাস কারোর উপর চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বিজেপি বাংলায় রফতানি করে এই পরিবর্তন বাংলায় আনতে চায়। এই কারণে তারা বলছে পাল্টানো দরকার। তারা বাংলার মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে চায় না। যদি বাংলার মানুষের জীবনে সত্যি ইতিবাচক কোনো পরিবর্তন বিজেপি আনতে চাইতো, তাহলে বাংলার 2 লক্ষ কোটি টাকা আজকে বকেয়া পাওনা থাকতো না। আমি তো চ্যালেঞ্জ করছি, বিজেপির কোন নেতা যদি তৈরি থাকে, মঞ্চ বাঁধুন, জায়গা বাঁধুন। 5 বছরে আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, 100 দিনের কাজ, 1 পয়সা দিয়েছে কেন্দ্র। যদি দেখাতে পারে 1 পয়সা, আমি কোটি কোটি টাকা বলছি না, সিঙ্গেল পয়সা, আমি রাজনীতি ছেড়ে দেবো। 1 পয়সা 5 বছরে যদি 1 পয়সার হিসাব দেখাতে পারে, শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপির ক্ষমতা থাকলে। তারা বলেছে পুরনো চা বাগানগুলিতে আমরা নজর দিয়ে দার্জিলিং চা
কে বিশ্বজনীন করে বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং তার সাথে পাট শিল্পের আধুনিকরণ করা। আসামে আপনারা 1 দশক ধরে ক্ষমতায়, কটা চা বাগান খুলেছে আসামে? 2021 নির্বাচনের আগে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী এসে বলেছিল 1000 কোটি টাকা স্পেশাল প্যাকেজ বাংলার চা বাগানের জন্য দেওয়া হবে। 2016 সালে 19 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, 1 পয়সা দিয়েছেন বাংলাকে? আমরা যখন ক্ষমতায় আসি 2011 সালে একটা চা শ্রমিকের দৈনিক মজুরি ছিল 67 টাকা, আজকে সেটা বেড়ে 250 টাকা হয়েছে 15 বছরে। তৃণমূল আগামী দিন জিতে আসবে, সেটা বেড়ে 250 থেকে 300 হবে। চা সুন্দরী প্রকল্পে ঘর হোক, চা শ্রমিকদের জন্য প্রাইমারি হেলথ সেন্টার হোক, তাদের বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য স্কুল বাসের ব্যবস্থা, বাচ্চাদের রাখার জন্য ক্রেশ। কেন্দ্র সরকার তো গরিব চা শ্রমিকদের পিএফ প্রভিডেন্ট ফান্ড মেরে দিচ্ছে। চা শ্রমিকদের ন্যায্য প্রভিডেন্ট ফান্ড যারা দেয় না, তারা চা শিল্পে দার্জিলিংটিকে বিশ্ববন্দিত করে। দার্জিলিংটি অলরেডি বিশ্বজনীন। অমিত শাহকে জিজ্ঞেস করবেন না দিল্লিতে বসে কি চা খান, ও বলবে দার্জিলিং চা খাই। বিজেপির যত নেতা আছে কি চা খান জিজ্ঞেস করবেন। যারা নিজেদেরকে দাবি করেছিল চাওয়ালা, চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছেন, আমার চ্যালেঞ্জ, একটা চা বাগান খোলার ক্ষেত্রে যদি দেখাতে পারে বিজেপির কোন নেতা সদার্থক ভূমিকা নিয়েছে, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আসামে তো 1 দশক ক্ষমতা, আপনি দেখান না একটা চা বাগান খুলেছে। এরপর তারা বলেছে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। মানে কত বড় জালি সরকার! এখানে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, এটা তো কেন্দ্র হাতে। আমি আপনাদের একটা চিঠি দেখাচ্ছি। 19 ফেব্রুয়ারি আমাদের রাজ্যের তরফ থেকে তদানীন্তন যিনি মুখ্য সচিব ছিলেন, তিনি একটা চিঠি ইউনিয়ন হোম সেক্রেটারিকে লিখেছিলেন 19 ফেব্রুয়ারি 2026, আজ থেকে 1.5 মাস আগে। সেখানে স্পষ্ট লেখা ছিল, প্রপোজাল অফ ইনক্লুশন অফ রাজবংশী অ্যান্ড কুড়মালি ল্যাঙ্গুয়েজ ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য রাজবংশী ভাষা এবং কুড়মালি ভাষাকে স্পষ্টত আজ থেকে 1.5 মাস আগে চিঠি দিয়েছে, এখনো পর্যন্ত বিজেপি সরকার করেনি। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। আমি চিঠির কপি আপনাদের কাছে তুলে ধরছি। এদের পুরোটাই জুমলা। তারা দুর্নীতিতে নাকি তৃণমূলের বিরুদ্ধে হোয়াইট পেপার প্রকাশ করবে। এই দেখুন, সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে, তার নাম জয়দেব খান। সব থেকে বড় কোল মাফিয়া আসানসোলের। ধোয়া তুলসী পাতা, ওয়াশিং মেশিন, এটা জিজ্ঞেস করবেন ক পয়সা নিয়েছেন আর কবার একে ইডি সিবিআই ডেকেছে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন। অমিত শাহকে টার্মেকে দাঁড়িয়ে স্পেশাল পারমিশন করে ফ্লাইট থেকে নামার পর রিসিভ করছে কে? জয়দেব খাঁ, প্রহ্লাদ যোশী। জয়দেব খাঁ বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, এই হচ্ছে তার নিদর্শন। আমি তো ছবি দেখাচ্ছি। বাংলার মানুষকে যারা বোকা বানাতে এসছে, লেজে গোবরে হবে আগামী দিন, তৈরি থাকুক। তারা বলেছে আয়ুষ্মান ভারত যোজনায় বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে, যেটা প্রধানমন্ত্রী আজ থেকে 10 বছর আগে 2016 সালে বলেছিল। এবং আয়ুষ্মান ভারত চালু করা হবে। আয়ুষ্মান ভারতের বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাদের সকলের জানা উচিত। আমরা আয়ুষ্মান ভারত করতে দিইনি। আমি একদম স্পষ্টত আপনাদের বলছি, করতে দেয়নি আমাদের সরকার। তার কারণ, যদি আয়ুষ্মান ভারত বাংলায় হতো, বাংলার 10 কোটি মানুষের জায়গায় খালি সুযোগ সুবিধাটা পেত 80 থেকে 90 লক্ষ মানুষ। যাদের পাকা বাড়ি আছে, আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া হচ্ছে, আপনার যদি পাকা বাড়ি থাকে, আপনি কোনো হেলথ ইন্স্যুরেন্সের কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনার বাড়িতে যদি 2 হুইলার থাকে,
মোবাইল স্মার্টফোন থাকে, বাড়িতে টিভি থাকে, আপনি বাড়িতে একটা পাকা দেওয়াল থাকে, আপনি সুযোগ সুবিধা পাবেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে 90% লোক বাদ পড়ে যেত। এই জন্য আমরা আয়ুষ্মান ভারত হতে দিইনি। স্বাস্থ্য সাথীর কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ নবীন, এসসি এসটি, জেনারেল, ওবিসি সবাই পাচ্ছে। কোনো বৈষম্য নেই, কোনো বিভাজন নেই। আপনার বাড়ি না থাকলে আপনি পরিষেবা পাবেন। কারোর বাড়িতে একটা পাকা দেওয়াল থাকলে সে আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবে না। স্কুটার থাকলে, মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। তাহলে আয়ুষ্মান ভারত আমরা কেন করতে দেবো? আর আয়ুষ্মান ভারতের দুর্নীতি তো আপনারা দেখেছেন। এক একটা অ্যাকাউন্টের সাথে 7টা-8টা করে প্যান কার্ড যুক্ত ছিল। এমন এমন লোকেদের পেমেন্ট হয়েছে যারা 5 বছর 7 বছর আগে মরে গেছে। বুড়ি বুড়ি উদাহরণ, হরিয়ানা থেকে, রাজস্থান থেকে এসছে, জনসমক্ষে রয়েছে। এরপর তারা বলেছে একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে, আর ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। তার মানে এখানে মানুষ নিজের ধর্ম পালন করতে পারে না, ওই একই ক্যাসেট। যদি তাই না হয় তাহলে অমিত শাহ এখানে দুর্গাপুজো উদ্বোধন করতে আসে কিভাবে? তিনি তো 24-এ দুর্গাপুজো উদ্বোধন করেছেন, 25-এ করেছেন। পুজোটা উদ্বোধন হচ্ছে কিভাবে? আপনি উত্তর ভারতের কালচার বাংলার উপর চাপাতে চাইছেন। বিজেপি যদি বাংলায় আসে, বিজেপি দুর্গাপুজো বন্ধ করে 10 দিন রামনবমী করবে। বিজেপির কাছে ধর্মাচরণ মানে হচ্ছে রামের নামে অস্ত্রের ঝঞ্ঝনানি। আমাদের কাছে ধর্মাচরণ মানে হচ্ছে জাতি দলমত নির্বিশেষে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। অস্ত্র নিয়ে, দাঁ, কোদাল, তরোয়াল, পিস্তল নিয়ে, ডিজে বাজিয়ে জল্লাদদের মতো নৃত্য করা বাংলার সভ্যতা সংস্কৃতি নয়। তারা বাংলার মাটি চেনে না। যারা এসব ভাষণবাজি করছে তো স্বীকারই করে দিয়েছে গুজরাট থেকে, দিল্লি থেকে চলবে। 12 বছর আপনি ক্ষমতায়, আপনি আপনার রিপোর্ট কার্ডটা দিয়ে বলুন আপনি কটা মানুষের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলেছেন, কটা মানুষকে বাড়ি দিয়েছেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন না, কে বারণ করেছে? জয়দেব খা আপনাকে রিসিভ করছে, সব থেকে বড় কয়লা মাফিয়া, আর আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এই তো আপনার আসল চেহারা। প্রধানমন্ত্রী বলছে 2,500 টাকা দেবো, 1 পয়সাও পাইনি, 14 মাস পার। আর আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রত্যেক মায়েদের আর যুবক যুবতীদের আমরা 3,000 টাকা করে দেবো। আপনি দিন। আমরা কথা দিয়েছি 1 মাসের মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা সবাই পেয়ে গেছে। মার্চেও পেয়েছে, এপ্রিলেও পাবে, মেতেও পাবে, জুনেও পাবে। মানুষকে পরিষেবা দেওয়া আমাদের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি হতে পারে না। আমরা নির্বাচনী প্রতিশ্রুতি কথা বলেছিলাম 2021 সালের নির্বাচনের প্রাক্কালে যে পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। তৃণমূল ক্ষমতায় আসার পর পরিবারের সকলকে দিয়েছে। আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করিনি। আপনারা নির্বাচনের জন্য অপেক্ষা করেন, আর জিতে যাদের ভোটে জিতেছেন তাদের অধিকার আপনারা কেড়ে নেন। মানুষকে ভোট দিতে দিচ্ছেন না, তাকে আপনি টাকা দেবেন। মানুষের জলের প্রকল্পের টাকা আপনারা বন্ধ করে দিচ্ছেন, মাথার ছাদ বন্ধ করে দিচ্ছেন, বেসিক গ্রামীণ রাস্তা বন্ধ করে দিচ্ছেন, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিচ্ছেন। আপনারা লক্ষ্মীর ভান্ডার দেবেন, যুবসাথী দেবেন, 3,000 টাকা দিন। আপনি আজকের আমার এই সাংবাদিক বৈঠকের পর আপনি যদি সত্যিই মানুষের ভালো চান তাহলে আপনি বলুন আমরা যাই ফল করি বাংলার বিধানসভা নির্বাচনে, বিজেপি জিতুক বা বিজেপি হারুক, বাংলার প্রত্যেকটা যুবক যুবতীকে বিজেপি 3,000 টাকা দেবে। আপনার দেওয়ার জায়গাও রয়েছে, আপনি কেন্দ্রের সরকারের দায়িত্বে রয়েছেন 29 অব্দি। আপনি বলুন প্রত্যেক মহিলাকে আমরা ডিবিটি করে 3,000 টাকা দেবো। আমি আজকে যা যা বলেছি আমি ক্ষমা চেয়ে নেব। আপনারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছেন, বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন। যে শপথগুলো দিয়েছে বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, একটা প্রতিশ্রুতিও আপনারা বিধানসভা ধরে ধরে দেখুন না, হরিয়ানা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে বাস্তবায়িত হয়েছে?
মহারাষ্ট্রে যেগুলো দিয়েছে বাস্তবায়িত হয়েছে? আসামে যেগুলো দিয়েছে একটাও বাস্তবায়িত হয়েছে? প্রধানমন্ত্রী বলেছিল আমাকে 50 দিন দিন, আমি কালো টাকা ধ্বংস করবো। আজ কালো টাকা ধ্বংস হয়েছে? জিএসটি করে দেশের অর্থনীতি প্রায় রসাতলে পৌঁছে দিয়েছে। কি করেছে এরা? যারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয় তাদের কাছে এসব কথা মানায় না। এইটুকুই আমার বলার ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।